মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকারি খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে তিন হাত নৌকারি খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সে নৌকা খান বাইতে আমার মন মাঝি রে হাড় হইল গুড়ারে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মস্তলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক যা। মস্তলে উঠি আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক যা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। গানের কথার মতো তরি না ডুবলেও ডুবতে বসেছে বেদে সম্প্রদায়ের ঐতিহ্য, পেশা, হারাতে বসেছে নিজেদের আত্মপরিচয়। দিদি সালাম বারে বারে, আমার নামটি জ্যোৎস্না বানু, দিদি থাকি পদ্মার পার। আমরা এই ঘাটেতে রান্দি বাড়ি, আরেক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। চিরচেনা এই গানের সুর বেদেদের মুখে এখন আর শোনা যায় না। অথবা শিঙ্গা লাগাই, দাঁতের পোক ফালাই, বেদীদের জোরালো এই আবেদন এখন আর কারো মনে সাড়া দেয় না। তাই অসহায় হয়ে পড়েছে এই সম্প্রদায়ের লোকজন। মান্তাদেরও এই একই অবস্থা। নদীর ঘাটে তাদের কাছে এখন আর কেউ মাছ কিনতে যায় না। বেদেরা স্থলে আর মান্তাদের নদীর জলে সংসার হলেও দুঃখ যেন তাদের পিছু ছাড়ছে না। তাই এই যান্ত্রিক সভ্যতার যুগে আগের মতো তারা এখন আর ভালো নেই। নিজ ভূখণ্ডে বাস করেও তারা যেন পরবাসী, জিপসি, পৃথিবীব্যাপী রহস্যময় একদল মানুষ। এরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে ওখানে। আজ এক জায়গায় তো কিছুদিন পর এদের দেখা যাবে অন্য জায়গায়।
দেশে দেশে বা অঞ্চল ভেদে তাদের এক এক নাম আর বেঁচে থাকার জন্য বিচিত্র সব পেশা। আমাদের অঞ্চলে জিপসিরা বেদে নামেই পরিচিত। বেদে মানেও ভ্রমণশীল বা ভবঘুরে যাযাবর। কথিত আছে ১৬৩৮ খ্রিস্টাব্দের শরণার্থী আরকান রাজ বল্লার রাজার সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীতে তারা ইসলাম ধর্মে দীক্ষা নেয়। এরা প্রথমে বিক্রমপুরে বসবাস শুরু করে এবং পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও তারা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বেদেরা বসতি স্থাপন করেছে শত বছর আগে, কিন্তু নানান প্রতিকূল অবস্থা আর সরকারি অবহেলা তাদের সুন্দর জীবনযাপনকে ব্যাহত করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নদীবহুল অঞ্চলে বেদে সম্প্রদায় বসবাস করে। নদী নালার আশেপাশের ভূমিতে মাচা তৈরি করে অথবা নৌকায় বাস করে তারা। নৌকায় সংসার, আবার নৌকা নিয়ে ঘুরে বেড়ানো দেশ দেশান্তরে। বেদে সম্প্রদায়ের নারীরা যথেষ্ট শ্রম দেয়। বেদে নারীরা যথেষ্ট স্বাধীনতা ভোগ করে থাকে। উপার্জন, বিয়ে ও সন্তান প্রতিপালনে তারাই মুখ্য ভূমিকা পালন করে থাকে। বেদে পুরুষরা অলস হয়, কায়িক পরিশ্রমকে তারা ঘৃণা করে। স্বামীর প্রতি বেদে নারীদের অঢেল মায়া, তাই সব ধরনের ঝামেলা থেকে স্বামীকে সে আগলে রাখে। বেদে নারীদের সঙ্গে সাপের ঝাঁপি ও ঔষধের ঝুলি থাকে। হাট বাজারে সাপের খেলা দেখিয়ে ও ওষুধ বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে তারা। তাছাড়া দাঁতের পোকা তোলা, শিঙ্গা ফুকা, শরীরে উল্কি এঁকেও তারা আয় করে। এ সময় বেদিনীরা বেশ সাজগোজ করে, কোমরে বিছা আর গায়ে ইমিটেশনের গহনা পরে, খোঁপায় ফুল গুঁজে রাখে। মানুষকে আকর্ষণ করার জন্যই এমন সাজগোজ। বিয়ের রাতে স্বামীকে সন্তান পালনের জন্য প্রতিজ্ঞা করতে হয়। যতদিন স্ত্রী উপার্জনের জন্য বাইরে থাকে ততদিন স্বামী সন্তানের লালন পালন করে। কতদিন যাবত আপনি এই ক্যাম্পে আছেন? কখন কাজে বের হন? সারাদিন আপনি কি বিক্রি করেন? শিঙে লাগার পোকা ফেলায় যা আয় করেন তা দিয়ে আপনার সংসার ভালো মতো চলে? চলে। যাযাবর বেদের এক জায়গায় দীর্ঘদিন থাকে না। জলপথে নানান জায়গায় ঘুরে বেড়ায় জীবিকার সন্ধানে। জলপথে চলাচল বলেই নৌকা তাদের কাছে খুবই মূল্যবান। তবে খুব বেশি বড় হয় না নৌকাগুলো, আর এই নৌকাতেই হয় রান্না বাড়া, খাওয়া দাওয়া আর থাকা। এক একটি নৌকোতে থাকে এক একটি পরিবার। বেদেরা সাধারণত ইসলাম ধর্ম অনুসারী, তবে ধর্মের ব্যাপারে তাদের মধ্যে কোনো গোঁড়ামি দেখা যায় না। আমরা ইসলাম ধর্ম পালন করি, কিন্তু কেউ কেউ আমাদের বেদে বলে, আমরা বেদে না। ওই আমরা পূর্বপুরুষে মহিলারা শিঙা লাগাতো, অনেকে সাপ টাপ ধরতো, এই জন্য অনেকে কেউ কয় বেদে, কেউ কয় মিশিগাড়ি, কেউ কয় সাপুরে। কিন্তু আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। ওই রাস্তাঘাটে ফুটপাতে থাকি বলে আমাদের বেদে বলে। আব্দুল্লাপুরে বসবাসরত বেদেরা মূলত ব্যাপারী সম্প্রদায়ের। তুরাগ নদীর তীরে ভাসমান নৌকায় দীর্ঘ ৬ যুগ ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসছে বেদে সম্প্রদায়ের অসংখ্য লোকজন। ২০০৬ সালে স্থানীয় অর্ণবর্ণ দুস্থ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৪৬৭ জন বেদে সম্প্রদায়ের সদস্য ভোটার হওয়ার সুযোগ পায়। বর্তমানে জীবন বাঁচাতে কেউ কেউ আবার ক্রোকারি সামগ্রী শহর ও গ্রামে ফেরি করে বিক্রি করছে। টঙ্গীর কামারপাড়ার তুরাগ নদীর পশ্চিমে প্রায় ১০০টির মতো বেদে পরিবার ছোট ছোট মাচায় তৈরি ঘরে ভাসমান জীবন যাপন করছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত বেদে পল্লীর শিশুরা। অবহেলিত এইসব শিশুরা তাদের বাবা মায়ের সাথে নদী পাড়ে তাঁবু গেড়ে ঘুরে ফিরে বসবাস করছে দিনের পর দিন। সবচেয়ে অবাক লাগার মতো বিষয় হচ্ছে এই যে বেদেপল্লীর কোনো শিশুরই জন্ম নিবন্ধন করা হয়নি। তাদের অভিযোগ, সমাজের কেউ তাদের এবং তাদের ছেলেমেয়েদের খোঁজ নেয় না। সরকারি কোনো সহযোগিতা এসব শিশুরা পায় না। কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও স্কুলের বারান্দায় ওরা যায় না। তাঁবুর আশেপাশে সারাক্ষণ দুরন্তপনায় দিন কাটায়। ফলে শিক্ষার আলো থেকে ওরা দূরে সরে পড়েছে। সমাজ বিচ্ছিন্ন এসব শিশুরা নোংরা পরিবেশে সমাজের বোঝা হিসাবে বেড়ে উঠছে। সারাদিনে কি মনোহারি মাল আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার অসুস্থ হলে কি করেন? আমরা অসুস্থ হলে স্বাভাবিক কিছু হলে নিজেরাই পদ্ধতি আছে আমাদের মধ্যে, চিকিৎসা করে। আর বেশি কিছু হলে আমরা ডাক্তার। আপনার স্ত্রী কি করে? শিঙে টিঙে লাগায়, দাঁতের পোকা টোকা তোলে। আপনাদের দুইজনে যে উপার্জন করেন তা দিয়ে কি আপনাদের সংসার চলে? কোনোরকম চলে। আপনারা কি এই পেশায় ভালো আছেন?
কোনো রকম চলে আর কি, ব্যবসায় আর কি। বেদী পুরুষ সমীর হোসেন বলেন, সাপ ধরতে গিয়ে আমাদের অনেকেই সাপের বিষাক্ত ছোবলে প্রাণ হারিয়েছেন। সাপ ধরা কোনো মন্ত্র নয়, আছে বুদ্ধি, সাহস আর কলাকৌশল। আর অন্যথা হলে তাকে প্রাণ হারাতে হয়। আর তাবিজে বিভিন্ন গাছগাছড়া থাকে, গাছগাছড়ার গুণ আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাই আমরা এগুলো বিক্রি করে বিভিন্ন হাটে বাজারে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করি। বেদে সর্দার আব্দুর রাজ্জাক বলেন, আমরা যাযাবর, সরকার আসে সরকার যায়, আমাদের মিলছে না কোনো ঠিকানা। আজ এখানে কাল ওখানে, এভাবেই চলতে হয় আমাদের। আপনি এখানে কিভাবে সর্দার হলেন? এটা আমাদের বাপ দাদা হইতে যেটা সরকারি করে গেছেন, আমাদের কোনো গণতন্ত্র নেই, এটা রাজতন্ত্র। বাবার পর ছেলে, ছেলের পর তার ছেলে, এই আমাদের সরকারি। আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো লোকজন আপনার কাছে আসে সমস্যার সমাধান নিতে। আপনি কীভাবে এটা সমস্যার সমাধান করেন? সমস্যার ভিত্তি তো অনেক প্রকার আছে। ধরো একটা ঝগড়া তর্ক গ্যাঞ্জাম, এটা আমাদের ভিতরে হলে এটা আমি উভয়কে ডেকে নিয়ে 5 জন মুরব্বী নিয়ে যে সিদ্ধান্ত দেবো, ওই সিদ্ধান্ত তারা মেনে নিতে হবে, মানতে হবে, এটা অমান্য করতে হবে না। আর বাইরের লোকের সাথে যদি কোনো গ্যাঞ্জাম লাগে, তো বাইরের লোকের গার্জিয়ান আছে, তাদের সাথে আমরা তাল মিলাই চলতে হবে। দেখা যায় যে ওরা খুব বাড়তি করতেছে, তখন আমরা প্রশাসনের সাহায্য নেব। আমাদের সরকারে যদি দেখে না তো তেমন যাযাবর বলে বেদে বলেই মেনে যায়। যারা ভালো শিক্ষিত তারা আমাদের যাযাবর বলে। বাড়িঘর নাই, জায়গা জমি নেই। আগে পূর্বপুরুষে আমাদের নৌকা ছিল, নদীতে চলাফেরা করতাম। এখন খাল ঝিল বিল এখন শুকিয়ে গেছে, এখন আমরা নৌকা টোকা ভেঙে ভেঙে গেছে, এখন আমরা উপরে কোনো মতো তাবু করে জীবিকা রক্ষা করি। আপনাদের এখানে কি কোনো সরকারি সহযোগিতা আসে? সরকারি সহযোগিতা এখানে আজকে 13 বছর অনেক চ্যানেলের অনেক সাংবাদিকরা আসছে আমাদের কাছে, আইসে আমাদের ইতিহাস, আমাদের জন্মখণ্ড সব ইতিহাস লিখে নিয়ে যায়। এখন তো কোনো সরকারি অনুদান পাইনি, খালি লেগেই নিয়ে গেল। এই 13 বছর ধরে বাঁশের ঘর আর উপরে পলিথিন তার নিচেই থেকে গেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী বলেন, বেদেরা বিপন্ন জনগোষ্ঠীর একটি। সামাজিক প্রয়োজনে এই গোষ্ঠীকে টিকিয়ে রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, ফলে পেশা সম্প্রদায়ের বিলুপ্তি এটা একটা বাস্তবতার মধ্যে আছে। আলাদা করে বেদেদের নিয়ে সতর্ক থাকা ছাড়াই আমাদের সতর্ক থাকা দরকার আছে। দুই হলো জাতি সম্প্রদায় হিসেবে যদি দেখি, বাংলাদেশে তো বটেই বেদেদের প্রতি যে সামাজিকভাবে যে আপনার মানে খেয়াল না করা, অবজ্ঞা, উপেক্ষা, কোনো ধারণা না থাকা, যা ধারণা আছে সে সিনেমার ধারণা, এগুলো আছে। প্রচুর লোককে আপনার এই তর্ক করতে শোনা যায়, যেহেতু বেদেরা মনসা পূজা করেন তাহলে প্রকৃত মুসলিম কিনা, মানে এই যে কমপ্লেক্সিটিগুলো আছে। তো ফলে ওনাদের একটা দুটো, আমার মনে হয় বিলুপ্তি প্রসঙ্গ তাহলে দুটো দিক থেকে ভাবার ব্যাপার আছে। একটা যেটা আপনি কনসার্ন ছিলেন, আইডেন্টিটি, সত্তা, আত্মসত্তা, আত্মপরিচয়, সেদিক থেকে বিলুপ্তির চাপ। আরেকটা হচ্ছে আপনার যে সকল পেশাতে তারা রুটি রুজি নির্বাহ করতেন সেই পেশাগুলো বিলুপ্তির চাপ, তাই তো? তা আমার মনে হয় দুটো চাপকে আমি কিন্তু দুটো পকেটে রাখলাম তা না, আমি বলতে চাচ্ছি দুটো চাপের স্বতন্ত্র গুরুত্ব আছে। একটা চাপের সাথে একটা চাপ সম্পর্কিত, কিন্তু কোনো একটা বিশেষ মুহূর্তে আপনি আপনার রুটি রুজিকে অধিক গুরুত্ব দেন নাকি আপনার আত্মপরিচয়ের মর্যাদাকে অধিক গুরুত্ব দেন বলা কিন্তু খুবই ডিফিকাল্ট। ফলে আমি মনে করি যে আইডেন্টিটির প্রসঙ্গ এবং টিকে থাকার, অথবা বলা যায় আমরা যেটা বলি পলিটিক্যাল ইকোনমিক প্রসঙ্গ, তাই তো, রুটি রুজির প্রসঙ্গ বাংলায় বললে, রুটি রুজির প্রসঙ্গকে আমি শাস্ত্রীয়ভাবে বললাম পলিটিক্যাল ইকোনমিক যে অস্তিত্ব, কারোর পলিটিক্যাল ইকোনমিক অস্তিত্ব তথা রুটি রুজির প্রসঙ্গ আর আত্মমর্যাদা, আত্মপরিচয়ের প্রসঙ্গ, এই দুটোর কমপ্লেক্স সম্পর্ক আছে। কখন কোনটা মানে আপনার ঘনীভূত হচ্ছে, কখন কোনটা আত্মপ্রকাশ করছে, তার একটা সহজ প্যাটার্ন নেই। এটা আমার বক্তব্যটা। তো এখন যেটা বিষয় সেটা হলো যে কোনো সন্দেহ নেই তারা মানে বিলুপ্তির পথে প্রধানত পেশার কোনো আপনার নিশ্চয়তা নেই। বাংলাদেশে অজস্র সম্প্রদায়ের পেশার কোনো নিশ্চয়তা নেই, তাদের মধ্যে তারাও আছে। প্রযুক্তির এই চরম উৎকর্ষের সময় ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে বনবাদার। সাপ, ঝিনুক, বানর, নেউল এখন আর সহজে পাওয়া যায় না। তাই শত চেষ্টা করেও বেদেরা তাদের ঐতিহ্যবাহী পেশায় টিকে থাকতে পারছে না, বদলাতে বাধ্য হচ্ছে জীবিকার মাধ্যম। ক্রমে ক্রমে বিলুপ্ত হতে চলেছে বেদে সম্প্রদায়, হারিয়ে ফেলেছে তাদের ঐতিহ্য, সত্তা ও পরিচয়।